আজকের এই জাতীয় মহাসমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, আজকের এই মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সংগ্রামী আহ্বায়ক আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে সরবরাই। আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে সরবরাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان. رواه مسلم. সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, এদেশের সেরে তাজ, মানুষের আস্থাভাজন, অবিসম্বাদিত নেতা পীর সাহেব চরমোনাই দামাত বারকাতুহুল আলিয়া, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের শান্তিপ্রিয় মুক্তিকামী ভাই ও বন্ধুগণ, আজকে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। 7ই মার্চ এই ময়দানেটি আমাদের শ্রদ্ধাভাজন লিডার, এদেশের আস্থাভাজন লিডার, যেই লিডারের ভাষণে এদেশের স্বাধীনতার পথ অগ্রসর হয়েছিল, শেখ সাহেব বক্তৃতা করেছিলেন এদেশের মানুষকে মুক্তি করবেন, এদেশের মানুষকে শান্তি দিবেন, জুলুম অত্যাচার থেকে মানুষকে নিরাপত্তা প্রদান করবেন, সমস্ত জালেমের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার বক্তৃতার প্রেক্ষিতে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ছিল তাদের স্বাধীনতা অর্জন করার জন্য। তাদের বাক স্বাধীনতা রক্ষা করবে, অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা হবে, জান মাল ইজ্জাতের রক্ষা হবে, মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এই বুক ভরা আশা নিয়ে মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, সর্বোচ্চ ত্যাগ করেছে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা আজকে যা দেখি, আপনাদের সামনে কিছু পেশ না করলেই নয়। 6 দফার মধ্যে মানুষের, পূর্ব বাংলার মানুষের মুক্তির দফা ছিল, কিন্তু আজকে সেই বাংলাদেশ থেকে যেই পরিমাণের টাকা
বিদেশে পাচার হয়েছে, যা চিন্তা করা যায় না। 2005 থেকে 2014 সাল পর্যন্ত এদেশ থেকে বিদেশে পাচার হয়েছে 6,06,868 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, যা 2 বছরের বাংলাদেশের বাজেটের সমপরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে। শুধু তাই নয়, এদেশের বাংলাদেশের মানুষের খুন খারাপি যা অবস্থা পরিণত হয়েছে, সব ব্যাখ্যা দেওয়া আমার সময় নাই। আপনারা জানেন অর্থনৈতিক খাতের কেলেঙ্কারি, বৈষম্য, ব্যাংক খাতের অদক্ষতায় 2016-2017 অর্থ বছরে ক্ষতি হয়েছে 10,000 কোটি টাকা। খেলাফি ঋণ 88,589 কোটি, 37 লক্ষ টাকা। দৈনিক যুগান্তর। বাংলাদেশের রিজার্ভ ব্যাংক থেকে চুরি হয়েছে 800 কোটি টাকা। সোনালী ব্যাংক থেকে জালিয়াতি করে অর্থ আত্মসাতের পরিমাণ 606 কোটি 48 লক্ষ টাকা। এর মধ্যে হলমার্ক 667 কোটি 45 লক্ষ টাকা। প্রথম আলো। জনতা ব্যাংক ঋণ খেলাফির প্রায় 5,000 কোটি টাকা। বেসিক ব্যাংক কেলেঙ্কারি 4,500 কোটি টাকা। আপনারা জানেন দুর্নীতির জরিপ, নির্মাণ খাতের দুর্নীতি। আমি শুধু এতটুকু বলবো যে আমরা দেশের উন্নয়ন করছি, উন্নয়ন, এর মধ্যে যেই পরিমাণে উন্নয়ন হয়েছে তার চেয়ে কত গুণ বেশি যে চুরি হয়েছে ওই মাবুদ মাওলাই ভালো জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের দেশে 1 কিলোমিটার নির্মাণ ব্যয় হয়েছে 180 কোটি টাকা, আর সেখানে ক্যালকাটায় ভারতে মাত্র ব্যয় হয় 14 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার ব্যয় হয় 392 কোটি। প্রতি কিলোমিটার ব্যয় হয় 48 কোটি টাকা, আর আমাদের সেখানে ব্যয় হয় 180 কোটি টাকা। যেখানে কলকাতায় ব্যয় হয় 48 কোটি টাকা, আমাদের ব্যয় হয় 180 কোটি টাকা। সম্প্রতি চীন 100 কিলোমিটার দীর্ঘ 5টি ফ্লাইওভার নির্মাণে প্রতি কিলোমিটার ব্যয় হয়েছে 50 কোটি টাকা। মালয়েশিয়ায় ব্যয় হয়েছে 10.5 কিলোমিটার দীর্ঘ 5টি ফ্লাইওভার নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় হয়েছে 57 কোটি টাকা, আর সেখানে আমাদের ব্যয় হয়েছে 180 কোটি টাকা। কি বলবো, বাংলাদেশে প্রতি কিলোমিটার রাস্তা করতে খরচ 94 কোটি টাকা, অথচ ভারতে 10 কোটি, চীনে 10 কোটি, আর আমাদের বাংলাদেশে 1 কিলোমিটার রাস্তা ব্যয় করতে খরচ হয় 94 কোটি টাকা, আর ভারতে হয় 10 কোটি, চীনে হয় 10 কোটি, আর আমাদের দেশে হয় 94 কোটি টাকা। বেকারত্ব, বিচার বিভাগের 31% মানুষ মনে করে যে বিচার ব্যবস্থার দুর্নীতি হয়। টিআইবি 2018 সালের তথ্য মতে সারা দেশে মামলার সংখ্যা 34,53,353। প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে 15 বার। ক্রস ফায়ারে মৃত্যু হয়েছে এই পর্যন্ত 2286 জন। বিএনপির আমলে 834 এবং আওয়ামী লীগের আমলে 1322। বিচার বহির্ভূত হত্যা হয়েছে 2001 থেকে 2018 পর্যন্ত 3,209। বিএনপির আমলে 1199, আওয়ামী লীগের আমলে 1677টি। রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতায় খুন 2001 থেকে 2018 পর্যন্ত 4,809। বিএনপির আমলে 2722, আওয়ামী লীগের আমলে 1958। আওয়ামী লীগের অভ্যন্তরীণের কোন্দলে খুন হয়েছে 2009 থেকে এই পর্যন্ত 385 জন খুন। সীমান্ত হত্যা, গত 18 বছরে সীমান্তে ভারতীয়রা আমাদের দেশের জনগণকে হত্যা করেছে 1136 জনকে।
ভারতের পানি সন্ত্রাস, বাংলাদেশের 54টি নদীর উৎপত্তি ভারতে, ভারত তার 47টি বাঁধ দিয়ে ফেলেছে। কেবল উত্তর পূর্ব ভারতেই নির্মিত হয়েছে 160টি বাঁধ বা ব্যারেজ। 1971 সালে আমাদের নৌপথ ছিল 24,000 কিলোমিটার, আর এখন বর্ষায় 6,000 কিলোমিটার, শুকনো মৌসুমে মাত্র 2400 কিলোমিটার। অথচ 1971 সালে আমাদের নৌপথ ছিল 24,000 কিলোমিটার, সেখান থেকে শুকনার মৌসুমে মাত্র 2,400 কিলোমিটার বাকি আছে, আর সমস্ত নদী মরে গেছে। বাণিজ্য ঘাটতি, আজকে ভারত আমাদেরকে বন্ধু মনে করে, অথচ ভারতে আমাদের মাল ঢুকাতে গেলে সবচেয়ে বেশি শুল্ক দেওয়া লাগে। ভারতের সাথে বাণিজ্য ঘাটতি $5 কোটি আমাদের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি। অথচ দক্ষিণ এশিয়া বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি ভারতের সাথে। আমি বলতে চাই, আজকে বাংলাদেশ মানুষ স্বাধীন করেছিল বৈষম্যতা দূর করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। পশ্চিমারা পূর্ব পাকিস্তানের মানুষকে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই, তাদের চাকরির ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, অর্থনৈতিক বৈষম্য তারা রক্ষা করতে পারে নাই। আজকে বাংলাদেশের মানুষ তাদের বৈষম্য থেকে দূর করতে গিয়ে এদেশের মানুষের কাছে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। 69-এ পশ্চিমাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গণ আন্দোলন করেছে। 70-এর নির্বাচনে ওদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য 313 সিটের মধ্যে শুধু আওয়ামী লীগকেই 167টা সিট দিয়েছিল এদেশের মানুষ। পশ্চিমবঙ্গ, পাকিস্তান থেকে আওয়ামী লীগ একটা সিট না পেলেও কিন্তু বাংলার পূর্ব পাকিস্তান থেকে 160টা সিট আওয়ামী লীগকে উপহার দিয়েছিল এদেশের মানুষ। শেখ সাহেব তার আত্মজীবনীতে নিজেই বর্ণনা করেন, আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমার প্রতিপক্ষ স্পিড বোট, গাড়ি, টাকা, অর্থ নিয়ে তারা ভোট কালেকশন করে আমার সাথে হেরেছেন। বাংলাদেশের মানুষ 10,000 ভোট বেশি দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আমি প্রশ্ন করতে চাই, দেখেন যেই আওয়ামী লীগের উত্থান হয়েছে গণমানুষের ভোটের ভিত্তিতে, গণমানুষ ভোট দেওয়ার কারণেই 70-এর নির্বাচনে আওয়ামী লীগ অখণ্ড দেশের পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার হওয়ার মতো যোগ্যতা রাখছিলেন। কিন্তু ভোটের অধিকার পশ্চিমা রক্ষা করতে না পারার কারণে, এই মর্যাদা দান করতে না পারার কারণে আমাদের দেশের মানুষ ওদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এ দেশের মধ্যে লাল সবুজের পতাকা উড্ডয়ন করেছে। আমি বিশ্বাস করি আজকেও যদি আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভোটের মর্যাদা রক্ষা করতে না পারেন, তাহলে বাংলাদেশের মানুষ আর একটা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে, বিপ্লব করবে। সেই আন্দোলনের ভিত্তিতে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হতে বাধ্য হবে, এদেশের মানুষ ইনসাফ ভিত্তিক সরকার কায়েম হবে। প্রিয় ভাইয়ের আমার, আজকে সিইসি, আমি ওনাকে মনে করি সিইসি নয়, উনি হলো রবট সিইসি। রবট বুঝেন? রবটের নিজের কোনো স্বকীয়তা নাই, স্বতন্ত্রবোধ নাই, বরং রবটের মধ্যে রবটের পরিচালক যেই প্রোগ্রাম সেট করে এর বাহিরে কাজ করার ক্ষমতা রবটের নাই। আমিও মনে করি সিএসি একজন রবট। সরকার যে প্রোগ্রাম সেট করে দেয়, সিএসি নিজের স্বতন্ত্র কোনো প্রোগ্রাম সেট করার ক্ষমতা সিএসির মধ্যে নাই। কাজে রবট কিন্তু সেটি বাংলাদেশের মানুষ চায় না, বরং সিএসিকে পরিবর্তন করে নিরপেক্ষ এবং সিএসির মাধ্যমে বাংলাদেশের নির্বাচন, আগামী নির্বাচন বাংলাদেশের মানুষ চায়। ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, আমি বলি ইভিএম ইলেকট্রনিক ভোটিং মেশিন নয়, বলো ইলেকট্রনিক বাটপারি মেশিন। ইভিএম ইলেকট্রনিক বাটপারি মেশিন। এই ইলেকট্রনিক বাটপারি মেশিন দিয়ে বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে ভোট করতে দেবে না, বরং ইভিএম এর পরিবর্তে
আমাদেরকে যেইভাবে নির্বাচন সুস্থ হয় সেইভাবে নির্বাচন উপহার দিতে হবে। আপনারা দেখেছেন আমাদের মাসুদ সাহেব বক্তৃতা করেছেন, গত নির্বাচনে বাজেট হয়েছিল 600 কোটি টাকা বা 500 কোটি টাকা, তার আগে অনেক কম। আর এই বছর শুধু নির্বাচন কমিশন ইভিএম ক্রয় করার জন্য প্রস্তাব করেছেন প্রায় 4000 কোটি টাকা, প্রায় 4000 কোটি টাকা। তোমার বাবার টাকা, তোর দাদার টাকা, বাংলাদেশের ঘাম ছড়ানো টাকা দিয়ে কৃষক শ্রমিকের টাকা চুরি করে আত্মসাৎ করে বাংলাদেশের মানুষ সহ্য করবে না। কত ধানে কত চাউল, প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া হবে। ভাইয়ের আমার, আজকে বাংলাদেশের মানুষ নতুন মুক্তি চায়, তারা বাঁচতে চায়। এই দুই দলের চাতাকল থেকে মানুষ মুক্তি পেতে চায়। আমরা দেখেছি গত বিএনপির জনসভায় এখান থেকে বক্তারা বক্তব্য দিয়েছেন, যদি শয়তানের সাথে জোট করতে হয় তাহলে আমরা জোট করব, শয়তানের সাথেও যদি জোট করতে হয় আমরা জোট করব। শয়তানের সাথে জোট করবেন কি শয়তানি করার জন্য? হ্যাঁ, আপনারা শয়তানের সাথে কেন জোট করবেন? শয়তানি করার জন্য। ওই শয়তানদের সাথে জোট করা শয়তানদেরকে বাংলাদেশের মানুষের ক্ষমতায় নেবে না। বিএনপি কি কারো ক্ষমতায় যাবেন? আপনার ক্ষমতায় যাওয়ার কেন দরকারটা কি? আপনি কি কি করবেন? 2001-এ আপনাকে আমরা ক্ষমতায় নিয়েছিলাম, 91-তেও ক্ষমতায় নিয়েছিলাম, পারমানেন্স ভালো দেখাতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থ বিএনপিকে দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় নেবে না। আর বর্তমানে আওয়ামী লীগের অবস্থা আমরা সবাই জানছি, দেখছি। আজকে বাংলাদেশের মানুষের মুখের উপরে, জবানের উপরে, তাদের সমস্ত শক্তির উপরে, স্বাধীনতার উপরে আজকে আওয়ামী লীগ যে স্টিম রোলার চালাচ্ছে, আজকে মানুষের বাক শক্তি বন্ধ করেছে, আজকে মানুষের স্বাধীনতা হরণ করেছে, আজকে ধর্ষণের মহড়া ঘটাচ্ছে, আজকে মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে। মানুষ নিরাপদে ঘরে যেতে পারবে কি পারবে না তা নিয়ে মানুষ শঙ্কিত। এই নির্যাতনের মধ্যে, জেলের মধ্যে আবদ্ধ আমরা থাকতে চাই না। বাংলাদেশের স্বাধীনতা করতে চাই, স্বাধীনতা বাঁচতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বাংলাদেশের মানুষ, আজকে মানুষ সজাগ হয়েছে। আজকে মানুষ ওই বিদেশিদের গোলামি করবে না। কয়েকদিন আগে বিজেপির এমপি মিস্টার শামী সাহেব আপনি বক্তব্য দিয়েছেন বাংলাদেশকে দখল করবেন, বাংলাদেশকে দখল করার হুমকি দিয়েছেন। কিন্তু আমি পরের দিন পত্রিকায় খুব খুঁজেছি, দেখিনি কেউ এর প্রতিবাদ করে কিনা। না, আওয়ামী লীগ এর প্রতিবাদ জানায় নাই, বিএনপিও তার প্রতিবাদ জানায় নাই। আমার তো মনে হয় যদি আমেরিকার কোনো এমপি বা জনগণ বাংলাদেশকে দখল করার হুমকি দিত তাহলে মনে হয় যেন গোটা বাংলাদেশ জাগ্রত হয়ে যেত, যে ওদেরকে প্রতিহত করো, ওদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ো। কতই না বক্তব্য শুনতাম। কিন্তু এখন যেহেতু দাদুরা বাংলাদেশ দখল করার হুমকি দিয়েছে, এখন আর কার কোনো কথা নেই। হ্যাঁ, আপনারা ভারতের গোলামি করতে পারেন, আপনারা ভারতের দালালি করতে পারেন, আপনারা ভারতের দিল্লির পাও চেটে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারেন, কিন্তু এদেশের মানুষ ভারতের গোলামি করবে না, এদেশের মানুষ ভারতের দালালি করবে না। এদেশের মানুষ তাদের দেশকে রক্ষা করার জন্য তারা জীবন দেবে, রক্ত দেবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, কাজে আগামী নির্বাচন এদেশের মুক্তি নির্বাচন, আগামী নির্বাচন এদেশের মানুষ স্বাধীনতা কামী মানুষের স্বাধীনতা নির্বাচন। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ হাত পাকা পুট্টিকে ভোট দিয়ে এদেশের মানুষ আর নতুন বাংলা দেখবে না, সোনার বাংলা দেখতে চায় না, সবুজ বাংলার প্রয়োজন নাই। ডিজিটাল বাংলার সমস্ত খেলা শেষ হয়ে গেছে। আগামী বাংলা হবে ইসলামের বাংলা, আগামী বাংলা হবে হাত পাকার বাংলা, আগামী বাংলা হবে ইসলামী আন্দোলনের বাংলা, আগামী বাংলা হবে বিশ্বাস জার্মানের বাংলা ইনশাআল্লাহ। তাহলে আসুন সম্মিলিতভাবে সবাই একত্রিত হয়ে আগামী নির্বাচনে
ইসলামের পক্ষে হাত পাক বুটিককে বিজয় করার জন্য আজকের থেকে যার যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি ইনশাআল্লাহ। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাকা বুটিককে বিজয় করেন। সমস্ত জোট এবং ঝুটকে তার মোকাবেলা করে ইসলামকে বিজয় করার তৌফিক আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই জাতীয় মহাসমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির, আজকের এই মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সংগ্রামী আহ্বায়ক আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে সরবরাই। আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে সরবরাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان رواه مسلم। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, এদেশের সেরে তাজ, মানুষের আস্থাভাজন, অবিসম্বাদিত নেতা পীর সাহেব চরমনাই দামাত বারকাতুহুল আলিয়া, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সকল স্তরের শান্তিপ্রিয় মুক্তিকামী ভাই ও বন্ধুগণ, আজকে বাংলাদেশের প্রেক্ষাপট সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। 7ই মার্চ এই ময়দানেটি আমাদের শ্রদ্ধাভাজন লিডার, এদেশের আস্থাভাজন লিডার, যেই লিডারের ভাষণে এদেশের স্বাধীনতার পথ অগ্রসর হয়েছিল, শেখ সাহেব বক্তৃতা করেছিলেন এদেশের মানুষকে মুক্তি করবেন, এদেশের মানুষকে শান্তি দিবেন, জুলুম অত্যাচার থেকে মানুষকে নিরাপত্তা প্রদান করবেন, সমস্ত জালেমের বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। তার বক্তৃতার প্রেক্ষিতে এদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ছিল তাদের স্বাধীনতা অর্জন করার জন্য, তাদের বাক স্বাধীনতা রক্ষা করবে, অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা হবে, জান মাল ইজ্জাতের রক্ষা হবে, মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। এই বুক ভরা আশা নিয়ে মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, সর্বোচ্চ ত্যাগ করেছে।
কিন্তু আমরা কি দেখেছি? আমরা আজকে যা দেখি আপনাদের সামনে কিছু পেশ না করলেই নয়। 6 দফার মধ্যে মানুষের, পূর্ব বাংলার মানুষের মুক্তির দফা ছিল, কিন্তু আজকে সেই বাংলাদেশ থেকে যেই পরিমাণের টাকা বিদেশে পাচার হয়েছে যা চিন্তাও করা যায় না। 2005 থেকে 2014 সাল পর্যন্ত এদেশ থেকে বিদেশে পাচার হয়েছে 6,08,868 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে, যা 2 বছরের বাংলাদেশের বাজেটের সমপরিমাণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে। শুধু তাই নয়, এদেশের বাংলাদেশের মানুষের খুন খারাপি যা অবস্থা পরিণত হয়েছে সব ব্যাখ্যা দেয় আমার সময় নাই। আপনারা জানেন অর্থনৈতিক খাতের কেলেঙ্কারি, বৈষম্য, ব্যাংক খাতের অদক্ষতায় 2016-2017 অর্থ বছরে ক্ষতি হয়েছে 10,000 কোটি টাকা। খেলাফি ঋণ 88,589 কোটি 37 লক্ষ টাকা। দৈনিক যুগান্তর। বাংলাদেশের রিজার্ভ ব্যাংক থেকে চুরি হয়েছে 800 কোটি টাকা। সোনালী ব্যাংক থেকে জালিয়াতি করে অর্থ আত্মসাতের পরিমাণ 606 কোটি 48 লক্ষ টাকা। এর মধ্যে হলমার্ক 667 কোটি 45 লক্ষ টাকা। প্রথম আলো। জনতা ব্যাংক ঋণ খেলাফির প্রায় 5,000 কোটি টাকা। বেসিক ব্যাংক কেলেঙ্কারি 4,500 কোটি টাকা। আপনারা জানেন দুর্নীতির জরিপ, নির্মাণ খাতের দুর্নীতি। আমি শুধু এতটুকু বলবো যে আমরা দেশের উন্নয়ন করছি, উন্নয়ন, এর মধ্যে যেই পরিমাণে উন্নয়ন হয়েছে তার চেয়ে কত গুণ বেশি যে চুরি হয়েছে ওই মাবুদ মাওলাই ভালো জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের দেশে 1 কিলোমিটার নির্মাণ ব্যয় হয়েছে 180 কোটি টাকা, আর সেখানে ক্যালকাটায় ভারতে মাত্র ব্যয় হয় 14 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার ব্যয় হয় 392 কোটি। প্রতি কিলোমিটার ব্যয় হয় 48 কোটি টাকা, আর আমাদের সেখানে ব্যয় হয় 180 কোটি টাকা। যেখানে কলকাতায় ব্যয় হয় 48 কোটি টাকা, আমাদের ব্যয় হয় 180 কোটি টাকা। সম্প্রতি চীন 100 কিলোমিটার দীর্ঘ 5টি ফ্লাইওভার নির্মাণে প্রতি কিলোমিটার ব্যয় হয়েছে 50 কোটি টাকা। মালয়েশিয়ায় ব্যয় হয়েছে 10.5 কিলোমিটার দীর্ঘ 5টি ফ্লাইওভার নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় হয়েছে 57 কোটি টাকা, আর সেখানে আমাদের ব্যয় হয়েছে 180 কোটি টাকা। কি বলবো, বাংলাদেশে প্রতি কিলোমিটার রাস্তা করতে খরচ 94 কোটি টাকা, অথচ ভারতে 10 কোটি, চীনে 10 কোটি, আর আমাদের বাংলাদেশে 1 কিলোমিটার রাস্তা ব্যয় করতে খরচ হয় 94 কোটি টাকা, আর ভারতে হয় 10 কোটি, চীনে হয় 10 কোটি, আর আমাদের দেশে হয় 94 কোটি টাকা। বেকারত্ব, বিচার বিভাগের 31% মানুষ মনে করে যে বিচার ব্যবস্থার দুর্নীতি হয়। টিআইবি 2018 সালের তথ্য মতে সারা দেশে মামলার সংখ্যা 34,53,353। প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে 15 বার। ক্রস ফায়ারে মৃত্যু হয়েছে এই পর্যন্ত 2286 জন। বিএনপির আমলে 834 এবং আওয়ামী লীগের আমলে 1322। বিচার বহির্ভূত হত্যা হয়েছে 2001 থেকে 2018 পর্যন্ত 3,209। বিএনপির আমলে 1199, আওয়ামী লীগের আমলে 1677টি। রাজনৈতিক সন্ত্রাস ও সহিংসতায় খুন 2001 থেকে 2018 পর্যন্ত 4,809।
বিএনপির আমলে 2722, আওয়ামী লীগের আমলে 1958। আওয়ামী লীগের অভ্যন্তরীণে কোন্দলে খুন হয়েছে 2009 থেকে এই পর্যন্ত 385 জন খুন। সীমান্ত হত্যা, গত 18 বছরে সীমান্তে ভারতীয়রা আমাদের দেশের জনগণকে হত্যা করেছে 1136 জনকে। ভারতের পানি সন্ত্রাস, বাংলাদেশের 54টি নদীর উৎপত্তি ভারতে, ভারত তার 47টি বাঁধ দিয়ে ফেলেছে। কেবল উত্তর পূর্ব ভারতেই নির্মিত হয়েছে 160টি বাঁধ বা ব্যারেজ। 1971 সালে আমাদের নৌপথ ছিল 24,000 কিলোমিটার, আর এখন বর্ষায় 6,000 কিলোমিটার, শুকনো মৌসুমে মাত্র 2400 কিলোমিটার। অথচ 1971 সালে আমাদের নৌপথ ছিল 24,000 কিলোমিটার, সেখান থেকে শুকনার মৌসুমে মাত্র 2,400 কিলোমিটার বাকি আছে, আর সমস্ত নদী মরে গেছে। বাণিজ্য ঘাটতি, আজকে ভারত আমাদেরকে বন্ধু মনে করে, অথচ ভারতে আমাদের মাল ঢুকাতে গেলে সবচেয়ে বেশি শুল্ক দেওয়া লাগে। ভারতের সাথে বাণিজ্য ঘাটতি $5 কোটি আমাদের সাথে ভারতের বাণিজ্য ঘাটতি। অথচ দক্ষিণ এশিয়া বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি ভারতের সাথে। আমি বলতে চাই, আজকে বাংলাদেশ মানুষ স্বাধীন করেছিল বৈষম্যতা দূর করার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। পশ্চিমারা পূর্ব পাকিস্তানের মানুষকে তাদের অধিকারকে ফিরিয়ে দিতে পারে নাই, তাদের চাকরির ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারে নাই, অর্থনৈতিক বৈষম্য তারা রক্ষা করতে পারে নাই। আজকে বাংলাদেশের মানুষ তাদের বৈষম্য থেকে দূর করতে গিয়ে